রাজা কেন ট্যাক্স দেবেন? উনাকে ট্যাক্স দেবে, উনার আন্ডারে মন্ত্রী পরিষদ চলবে, উনার নির্দেশে সমস্ত রাজ্যের প্রশাসন চলবে। কিছুই তো নেই। তাহলে এই সমস্ত কথা, এটা কি বালখিল্য নয়? উপজাতি জনগোষ্ঠীকে নিয়ে উনার যে রাজনীতির খেলা, এই রাজনীতির খেলায় তিনি এখন খেই হারিয়ে ফেলেছেন। একবার গ্রেটার ত্রিপুরালেন, একবার কি বলবো ইন্টারলোকুটর নিয়োগ করে সাংবিধানিক সমাধান, একবার মানে কি বলছে ত্রিপুরাতে যারা বাঙালি যারা আছে তাদেরকে রিফিউজি, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তার দলের লোকেরা বলছে পিঠের চামড়া তুলে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেখেছি উনার বক্তব্য শুনেছি। উনার এই কথাটা তো যুক্তিহীন কথা। কারণ রাজতন্ত্রের যুগ শেষ। উনার ঠাকুরদার আমল পর্যন্ত ছিল ত্রিপুরাতে রাজতন্ত্র। তারপর ৪৯-এর ১৫ই অক্টোবর যখন ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ হলো, তারপর তো এটা ভারতীয় যুক্তরাষ্ট্রের অধীনে হয়ে গেল ত্রিপুরার এই অংশটা। তারপর এরা যারা রাজবংশের যারা ছিল, কি বলবো প্রদ্যোৎজির বাবা কিরিট বিক্রম, কিশোর মাণিক্য বাহাদুর, এবং তারপরে তার কথা, তখন থেকেই তো রাজতন্ত্র নেই, তার আগে থেকেই তো রাজতন্ত্র নেই। তো এখন উনি কি করে দাবি করতে পারেন আগরতলা তার মালিক উনি, তেলিয়ামুড়ার মালিক উনি, ইত্যাদি ইত্যাদি, বা ধরে নেই আমরা এখনকার যে ত্রিপুরার মালিক উনি, এই দাবিটা তিনি কি করে করতে পারেন? এটা তো ভারতীয় যুক্তরাষ্ট্রের অধীন হয়ে গেল। রাজতন্ত্রের যুগ অনেক আগেই শেষ। রাজন্য ভাতাও বিলোপ হয়ে গেছে। সেই সঙ্গে যদি বলি এখন যে তিনি থাকছেন, যেখানটাই থাকছেন উনি ওনাকে ট্যাক্স দিতে হয়। কি বলবো বাড়ি কি বলবো কারেন্টের ট্যাক্স, তারপর বিভিন্ন ধরনের জলকর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ট্যাক্স। রাজা কেন ট্যাক্স দেবেন? উনাকে ট্যাক্স দেবে, উনার আন্ডারে মন্ত্রী পরিষদ চলবে, উনার নির্দেশে সমস্ত রাজ্যের প্রশাসন চলবে। কিছুই তো নেই। তাহলে এই সমস্ত কথা, এটা কি বালখিল্য নয়? বালক শিশু সুলভ আচরণ নয়? হ্যাঁ, তো বালকের মতো আচরণ নয়? তো আসলে আমরা তো মনে করি উনার যে কি বলবো রাজনৈতিক মোটু, এখন উনি যে সংগঠনটা তৈরি করেছেন ত্রিপুরাতে তিপ্রামথা, এই তিপ্রাসাদে নিয়ে তার উপজাতি জনগোষ্ঠীকে নিয়ে উনার যে রাজনীতির খেলা, এই রাজনীতির খেলায় তিনি এখন খেই হারিয়ে ফেলেছেন। একবার গ্রেটার ত্রিপুরালেন, একবার কি বলবো ইন্টারলোকুটর নিয়োগ করে সাংবিধানিক সমাধান, একবার মানে কি বলছে ত্রিপুরাতে যারা বাঙালি যারা আছে তাদেরকে রিফিউজি, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তার দলের লোকেরা বলছে পিঠের চামড়া তুলে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। দৌড়ঝাঁপ শুরু করেছেন, ডেপুটেশন দিয়েছেন, এখানে রাজ্যপাল লেভেল থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর কেস করেছেন ইত্যাদি ইত্যাদি করে উনি এখন আসলে বুদ্ধিশূন্য হয়ে গেছেন। কারণ উনার বক্তব্য মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পলিসি চেঞ্জ হচ্ছে। আসলে উনার আমরা মনে করি উপজাতি মহল্লায় উনার সংগঠনটা তো উপজাতি বেশ, উনার গ্রহণযোগ্যতা এখন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, পপুলারিটি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় উনার রাজনৈতিক ভবিষ্যৎ কেরিয়ার কি, এই নিয়ে তিনি এখন দিশেহারা। আমার মনে হয় এই অবস্থা থেকেই উনি এই ধরনের আবুল তাবুল এখন কথাবার্তা বলেছেন। তো এই ক্ষেত্রে যেহেতু ত্রিপুরা ভারতীয় যুক্তরাষ্ট্রের অধীন, ভারতের সমস্ত আইন কানুন ত্রিপুরাতে প্রযোজ্য। এখানে এই সমস্ত কথা তো এক ধরনের কি বলবো রাষ্ট্রবিরোধীর মতন হয়, কথাটা অনেকটা আইন বিরোধী কথাবার্তা হয়। তো এই ক্ষেত্রে মানে কি বলবো কেন্দ্রীয় সরকার বা গভর্নমেন্ট কি ব্যবস্থা সেটা হচ্ছে তাদের ব্যবস্থা। মানুষের মন থেকে উনি ধীরে ধীরে উঠে যাচ্ছেন, মন থেকে উঠে যাচ্ছেন, কিন্তু তার রাজনীতির কেরিয়ারও নষ্ট হচ্ছে। এই হচ্ছে আমার প্রাথমিক পর্যায়ের প্রতিক্রিয়া। আগামী দিনে আমরা যারা ত্রিপুরার মানুষ আছি, আমরা উনিরা যারা আমরা উনার অধীনস্থ প্রজা, উনি যা বলবেন তাই আমরা মেনে নেব। উনি এইটাই মানে প্রকারান্তে বুঝাতে চাইছেন, এগুলি চলতে পারে না। মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই রাজ্যে উনার যতটা অধিকার আমাদের প্রত্যেকটা ত্রিপুরাবাসীর সমান অধিকার। কাজে এই সমস্ত কথাবার্তা, আবল তাবল কথাবার্তা কে অ্যাকসেপ্ট করবে? এই হচ্ছে আমার কথা। নমস্কার। একদম, আমি যদি রাজ্যের মালিক হই, আমি আবার কাকে ভাড়া দেব? এটা তো খুব কমন কোশ্চেন, সাধারণ প্রশ্ন। আমি একটা ফ্যামিলির মালিক বা একটা বাড়ির মালিক,
তো আমার আন্ডারে যারা ভাড়াটিয়া থাকবে তারা আমাকে ভাড়া দিতে পারে, তারা আমাকে ট্যাক্স দিতে পারে। তো এই ক্ষেত্রে উনি যেখানে ট্যাক্স দিচ্ছেন, উনি যেখানে বিদ্যুতের বিল দিচ্ছেন, সেই ক্ষেত্রে কাকে দিচ্ছেন? রাজ্য সরকারকে দিচ্ছেন। রাজ্য সরকার কার আন্ডারে? কেন্দ্রীয় সরকারের আন্ডারে। কাজে এটা তো মানে একটা সহজ অ্যা মানে কথা যে উনি এই ত্রিপুরারই একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে ত্রিপুরাতে বাস করছেন।